বন্ধুরা, আজ আমি ব্রিটিশ ভারতের জাতীয় কংগ্রেস এবং তার ভূমিকা নিয়ে আলোচনা করব। তাহলে চলো শুরু করি। 1883 খ্রিস্টাব্দে কলকাতা মহানগরীতে প্রথম অনুষ্ঠিত নিখিল ভারত জাতীয় সম্মেলনের কথা বলা হয়। এই সর্বভারতীয় সম্মেলন থেকে যে জাতীয় কংগ্রেসের উদ্ভব ঘটেছিল সে কথাও উল্লেখ করা হয়। প্রকৃতপক্ষে এই অধিবেশনের সফলতা সুরেন্দ্রনাথ ব্যানার্জি প্রমুখ অগ্রণী ভারতীয় মনীষীদের গভীর প্রেরণা ও আত্মবিশ্বাস দান করেছিল। তারা এই মহাসভাকে একটি স্থায়ী সংগঠিত রূপদানের কথা ভাবতে লাগলেন। এই উদ্দেশ্যকে সামনে রেখে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় 1884 খ্রিস্টাব্দের উত্তর ভারতের নানা স্থানে পরিভ্রমণ করেন। তিনি সর্বত্র বক্তৃতা ও প্রচারের মাধ্যমে ভারতের জাতীয় ঐক্যের আদর্শকে জনপ্রিয়তা শিখরে নিয়ে যান এবং পরবর্তী সম্মেলনের ক্ষেত্র রচনা করেন। 1850 খ্রিস্টাব্দে কলকাতায় ইন্ডিয়ান অ্যাসোসিয়েশনের নিজস্ব ভবনে দ্বিতীয় সম্মেলন বা সভা আহুত হয়। এই সম্মেলন ব্রিটিশ ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন এবং ন্যাশনাল মোহামেডান অ্যাসোসিয়েশন সহ 30টি রাজনৈতিক সংগঠন প্রতিনিধি পাঠায়। এই সম্মেলনে আগত বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে দ্বারভাঙার মহারাজা শিবনাথ শাস্ত্রী, গিরিশচন্দ্র ঘোষ, আমির আলী, গুরুদাস বন্দ্যোপাধ্যায় এবং সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় নিজে উপস্থিত ছিলেন। 3 দিন ব্যাপী অধিবেশনের প্রথমেই সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় আইনসভার পুনর্গঠন সম্বন্ধে একটি প্রস্তাব পেশ করেন। ইংরেজ শাসিত ভারতবর্ষেও যাতে বিলেতের ন্যায় পার্লামেন্টারি শাসন প্রবর্তিত হতে পারে তার উদ্দেশ্যে কেন্দ্রীয় ও প্রাদেশিক আইনসভাগুলিতে অধিক সংখ্যায় ভারতীয়দের অংশগ্রহণের প্রয়োজন ও উপায় সম্পর্কে এই প্রস্তাবটি রচিত হয়েছিল। এই সম্মেলনের আলোচ্য বিষয়সমূহের মধ্যে কয়েকটি ছিল: 1. অস্ত্র আইন রদ ঘোষণা করা, 2. সাধারণ ও সামরিক প্রশাসন বিভাগের ব্যয় সংকোচ করা, 3. সিভিল সার্ভিস পরীক্ষা সংস্কার সাধন এবং বিলাতেও ও এই দেশে একই সঙ্গে উক্ত পরীক্ষার গ্রহণের ব্যবস্থা, 4. বিচার ও শাসন বিভাগকে পৃথক করা। কলকাতায় অনুষ্ঠিত এই দ্বিতীয় সম্মেলনে মাত্র একদিন পর 27শে ডিসেম্বর 1885 খ্রিস্টাব্দ থেকেই বোম্বাই শহরে ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন শুরু হয়। কলকাতা সম্মেলন থেকে অধিবেশনের প্রতি শুভেচ্ছা ও অভিনন্দন পাঠানো হয়। প্রায় একই সময়ে একই উদ্দেশ্যে কংগ্রেসের দুটি ভিন্ন স্থানে পৃথক সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কারণ কী ছিল তা বলা কঠিন। বোম্বাইতে অনুষ্ঠিত জাতীয় কংগ্রেস অধিবেশনে সভাপতি উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায় অবশ্য সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়কে আমন্ত্রণ জানিয়েছিলেন, কিন্তু কলকাতার সম্মেলন ত্যাগ করে তার পক্ষে কংগ্রেস অধিবেশনে যোগ দেওয়া সম্ভব হয়নি। সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় এই জন্য গভীরভাবে ব্যথিত বোধ করেছিলেন। এই জাতীয়তাবাদী নেতা সঙ্গতভাবে মন্তব্য করেছিলেন, জাতীয় কনফারেন্স কলকাতা সম্মেলন এবং জাতীয় কংগ্রেস বোম্বাই অধিবেশন একই উদ্দেশ্যে গঠিত, উভয়ের মত, অভিযোগ ও আশা একই। তিনি প্রকৃত দেশসেবা ও জাতীয় কল্যাণের মনোভাব নিয়ে জাতীয় কনফারেন্সের সঙ্গীগণ সহ কংগ্রেসে যোগ দেন। জাতীয় কংগ্রেস সৃষ্টির মূলে একদিকে জাতীয় আন্দোলনের প্রভাব আর অন্যদিকে ইংরেজ কর্তৃপক্ষের প্রতিক্রিয়া প্রায় সমভাবে দায়ী ছিল। সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন এবং জাতীয় আন্দোলন সম্পর্কে সরকারি মনোভাব ক্রমশ কঠিনতর হতে থাকে। এই অবস্থায় একটি প্রতিদ্বন্দ্বী সংগঠনের দরকার ছিল। স্বয়ং লর্ড ডাফরিন এর আশীর্বাদ বহন করে জাতীয় কংগ্রেসের জন্ম হয়। এর আনুষ্ঠানিক প্রতিষ্ঠাতাও ছিলেন জনৈক ইংরেজ অ্যালান অক্টাভিয়ান হিউম।
কংগ্রেস প্রতিষ্ঠায় এত আগ্রহী ছিলেন কেন? হিউম সরকারি চাকরি করতেন। চাকুরিজীবী অবস্থায় তিনি বিভিন্ন গোপনীয় সরকারি দলিলপত্র পাঠ করার সুযোগ পান। সেই জন্য তিনি ভারতের উত্তেজনামূলক পরিস্থিতির বিষয়ে জানতে পারেন। তিনি মনে করতেন যে ইংরেজদের নিজ কার্যাবলীর ফলে যে উত্তেজনাময় পরিস্থিতির সৃষ্টি হয়েছে তা নিরসনের জন্য একটি নিরাপদ নিয়ামকের জরুরি প্রয়োজন। লর্ড ডাফরিনও এইরূপ একটি প্রতিষ্ঠানের প্রয়োজনীয়তা সম্পর্কে একই মত পোষণ করেছেন। তিনি বস্তুত হিউমকে এইরূপ প্রেরণা দিয়েছিলেন। বোম্বাইতে কংগ্রেসের প্রথম অধিবেশনে মাত্র ৭২ জন প্রতিনিধি উপস্থিত ছিলেন। কংগ্রেসের আদর্শ ব্যাখ্যা করেছিলেন কংগ্রেস সভাপতি উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়। তিনি ভারতবর্ষের বিভিন্ন প্রান্তের দেশবাসীদের মধ্যে সম্প্রীতি গঠন, সম্প্রীতির মাধ্যমে সংকীর্ণতা ত্যাগ এবং জাতীয়তাবোধে উদ্বুদ্ধ হওয়ার মতবাদ গঠন, আলোচনার মাধ্যমে সমাজের বিভিন্ন সমস্যা সমাধানের উপায় নির্ধারণ এবং পরের ১ বছরের জন্য কংগ্রেসকে কী কার্য করতে হবে তা স্থির করা কংগ্রেসের অন্যতম আদর্শ ছিল। সুরেন্দ্রনাথের যোগদানের ফলে কংগ্রেসের শক্তি ও জনপ্রিয়তা দ্রুত গতিতে বৃদ্ধি পায়। প্রথম দিকে জাতীয় কংগ্রেসের কার্যকলাপ নিয়মিত বার্ষিক অধিবেশন সংগঠিত করা, নিয়মমাফিক কিছু কিছু প্রস্তাব পাশ করা এবং সরকারের উদ্দেশ্যে আবেদন নিবেদন জানানোর মধ্যে সীমাবদ্ধ ছিল। বরিশালের সুপ্রসিদ্ধ নেতা অশ্বিনীকুমার দত্ত কংগ্রেস অধিবেশনে একবার বক্তৃতা দিতে গিয়ে একে ৩ দিনের তামাশা বলে সমালোচনা করেন। কিন্তু কংগ্রেস যাতে সত্যই ভারতের রাজনৈতিক আন্দোলনের কেন্দ্র হয়ে কার্যকর নেতৃত্ব দান করতে পারে সেই জন্য এর কর্মধারাকে প্রদেশ ও জেলা স্তরে প্রসারিত করার চেষ্টা শুরু হয়। ১৮৮৭ খ্রিস্টাব্দে বাংলায় প্রথম প্রাদেশিক সম্মেলন অনুষ্ঠিত হয়। এরপর জেলা ভিত্তিতেও রাজনৈতিক সম্মেলনের আয়োজন করা হয়। এই সমস্ত সম্মেলন থেকে কংগ্রেসের আবেদন নিবেদনমূলক নীতির বিরুদ্ধে ক্ষোভ প্রকাশিত হতে থাকে। মনীষী বঙ্কিমচন্দ্রের অনেক রচনায় এই সরকার ঘেঁষা নীতির বিরুদ্ধে শ্লেষাত্মক মন্তব্য ব্যক্ত হয়। ১৮৮৭ খ্রিস্টাব্দে অশ্বিনীকুমার দত্তের উদ্যোগে ৪০,০০০ লোকের স্বাক্ষরযুক্ত একটি আবেদনপত্র ভারতে গণতান্ত্রিক শাসন ব্যবস্থার দাবি জানিয়ে বিলাতের পার্লামেন্টে পেশ করা হয়। বঙ্গবাসী পত্রিকা মন্তব্য করে, ভিক্ষা দ্বারা কিছু লাভ করা যায় না। চার্লস ব্যাডলাক ব্রিটিশ পার্লামেন্টের সদস্য ছিলেন। তিনি ভারতের মঙ্গল কামনা করতেন। ১৮৮৯ খ্রিস্টাব্দে বোম্বাইতে কংগ্রেসের পঞ্চম অধিবেশনে তিনি যোগদান করেন। তিনি ভারতের আইনসভাগুলোর সংস্কার ও সম্প্রসারণের জন্য ব্রিটিশ পার্লামেন্টে একটি বিল আনয়ন করেন ১৮৯০ খ্রিস্টাব্দে। এই ব্যাপারে আন্দোলনের জন্য প্রচুর অর্থের প্রয়োজন মনে করে তিনি একটি তহবিল গঠন করেন। এছাড়া তিনি ভারতের রাজনৈতিক বিষয়ে ইংল্যান্ডের অধিবাসীদের সচেতন করার জন্য এক ভারতীয় প্রতিনিধি দলের ইংল্যান্ডে আসা প্রয়োজন এই সত্য অনুভব করেন। এই উদ্দেশ্যে সুরেন্দ্রনাথ, হিউম, উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায় প্রভৃতি ব্যক্তিগণ ইংল্যান্ডে যান। ভারতের কথা সভা সমিতির মাধ্যমে তারা ইংল্যান্ডের অধিবাসীদের জানান এবং ভীষণ আলোড়ন সৃষ্টি করেন। ইংল্যান্ডে ১৮৮৯ খ্রিস্টাব্দে কংগ্রেসের একটি শাখা প্রতিষ্ঠান স্থাপিত হয়। এর নাম হয় ব্রিটিশ কমিটি অফ দ্য ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস। এই কমিটির ব্যবস্থাপনায় ইংল্যান্ডে ইন্ডিয়া নামে এক সাপ্তাহিক পত্রিকা বের করা হয়। এই রকম পরিস্থিতিতে ১৮৯২ খ্রিস্টাব্দের ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট পাশ হয়।
এই আইনের বলে কেন্দ্রীয় এবং প্রাদেশিক আইনসভাগুলিতে পরোক্ষভাবে নির্বাচন করার নীতি গ্রহণ করা হয়। কংগ্রেসকে অপছন্দ করা সত্ত্বেও এর ক্রমবর্ধমান শক্তির প্রভাবে 1890 খ্রিস্টাব্দে ইংরেজ সরকার কংগ্রেসকে আইনসঙ্গত প্রতিষ্ঠান হিসাবে মেনে নিতে বাধ্য হন। 1892 খ্রিস্টাব্দে ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্টে আইনসভায় ভারতবাসীর প্রবেশপথ উন্মুক্ত হলে কংগ্রেসের একটি অন্যতম দাবি অনেকাংশে মেনে নেওয়া হয়। মুসলমান সম্প্রদায় কংগ্রেস থেকে নিজেদের সম্পূর্ণ বিচ্ছিন্ন করে রেখেছিল, এই প্রচার ঠিক নহে। 1887 খ্রিস্টাব্দে কংগ্রেসের তৃতীয় অধিবেশনে বদরুদ্দিন তায়েবজি এবং 1896 খ্রিস্টাব্দের কংগ্রেসের অধিবেশনে রহিমতুল্লাহ সাহানির সভাপতিত্বই এই প্রচারের অসারতা প্রমাণ করে। কংগ্রেসের অধিবেশন থেকে কংগ্রেসের কার্যাবলী ও আন্দোলনের উদ্দেশ্যগুলো ছিল, ভারতের জাতীয়তাবাদী নেতাগণ বিশ্বাস করতেন যে ইংরেজদের সাথে সংগ্রাম ব্যতীত রাজনৈতিক মুক্তি পাওয়া যাবে না। তাদের কর্মসূচির মাধ্যমে তারা জাতীয়তাবাদ জাগ্রত এবং দৃঢ় করতে চেয়েছিল এবং ভারতীয় জনসাধারণকে কংগ্রেসের ছত্রছায়ায় এনে তাদের রাজনৈতিক শিক্ষার মাধ্যমে রাজনৈতিক আন্দোলন এবং সংগ্রামের জন্য প্রস্তুত করা। সেই জন্য প্রথম প্রয়োজনীয় কাজ ছিল রাজনৈতিক প্রশ্ন উত্থাপন করে জনসাধারণকে সচেতন করা এবং দেশে জনমত সংগঠন করা। জনমত গঠনের মধ্য দিয়ে রাজনৈতিক সচেতন মানুষ গঠন করা। সেই কারণে জাতি, ধর্ম এবং এলাকা ভুলে কংগ্রেস নেতাদের কাজ ছিল জাতীয় ঐক্য গঠন করা। সুতরাং জাতীয় ঐক্য গঠন করার জন্য বিভিন্ন প্রদেশের নেতাদের সাথে বন্ধুত্ব স্থাপন এবং গভীরভাবে মেলামেশা করা প্রয়োজন ছিল। অর্থনৈতিক চাহিদা মেটানোর জন্য তারা সচেষ্ট ছিল। প্রথম দিকে কংগ্রেসের কার্যাবলী পর্যালোচনা করলে দেখা যায় যে তারা মডারেট নরমপন্থী ছিলেন। রাজনৈতিক দৃষ্টিভঙ্গি গঠন এবং তাদের চাহিদা নিয়মতান্ত্রিকভাবে ইংরেজদের নিকট পেশ করেন। তারা বিশ্বাস করতেন যে তাদের প্রধান কাজ ছিল জনসাধারণকে আধুনিক রাজনীতি শিক্ষা দেয়া, জাতীয় রাজনৈতিক সচেতনতায় উদ্দীপ্ত করা এবং রাজনৈতিক বিষয়ে মতৈক্য আনার জন্য উপযুক্ত পরিবেশ সৃষ্টি করা। এই জন্য কংগ্রেসের অধিবেশন হয় এবং বিভিন্ন প্রস্তাব অনুমোদিত হয়। এছাড়া বাগ্মী এবং বুদ্ধিমান ব্যক্তিদের বক্তৃতার ব্যবস্থা করা, প্রেসে সংবাদপত্রের মাধ্যমে ইংরেজ সরকারের দৈনন্দিন কার্যাবলীর সমালোচনা করা। দ্বিতীয় পদ্ধতি হিসাবে দেখা যায় যে ইংরেজ সরকার এবং ইংল্যান্ডের জনসাধারণকে ভারতীয়রা কী চায় সেই সম্বন্ধে অবহিত করা এবং প্রভাবিত করা। প্রথম দিকে জাতীয়তাবাদী নেতারা বিশ্বাস করতেন যে ভারতীয়দের বাস্তব অবস্থা কী সেই সম্বন্ধে ইংরেজদের কোনো ধারণা ছিল না। এর জন্য আবেদনপত্র ইংল্যান্ডে প্রেরণ করতেন, আবার ইংল্যান্ডেও রাজনৈতিক আন্দোলন করতেন। 1889 খ্রিস্টাব্দে ইংল্যান্ডে জাতীয় কংগ্রেসের একটি সমিতি গঠিত হয়, তার নাম ব্রিটিশ কমিটি। এই সমিতি 1890 খ্রিস্টাব্দে ইন্ডিয়া নামে একটি জার্নাল প্রকাশ করেন। এই উপলক্ষে দাদাভাই নৌরোজি তার জীবনের বিরাট সময় ইংল্যান্ডে কাটান এবং অর্থ সাহায্য করেন। ভারতীয় জাতীয়তাবাদী নেতাগণ আইনসম্মতভাবে আন্দোলনের পক্ষপাতী ছিলেন। তারা দেশের জনসাধারণকে বিরামহীন আন্দোলনে অংশগ্রহণ করতে সক্ষম হননি। অর্থের অভাবই এর জন্য আংশিকভাবে দায়ী ছিল। ধনী ভারতীয়রা, শিল্পপতিরা, ব্যবসায়ী এবং জমিদাররা জাতীয় আন্দোলনে অর্থ দিয়ে সাহায্য করেননি। অধিকাংশ নেতাদের নিজের আয়ের উপর নির্ভর করে কাজ করতে হতো। উদাহরণস্বরূপ বলা যায় সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় এবং গোপালকৃষ্ণ গোখলে শিক্ষকের কার্য করে সাধারণভাবে আয় করতেন এবং লোকমান্য তিলক আইনের ছাত্রদের প্রাইভেট পড়াতেন। অর্থের অভাব থেকে প্রতীয়মান হয় যে স্বাধীন পেশা আইনজীবী সাংবাদিকগণ প্রথম দিকে কংগ্রেসের নেতাদের মধ্যে প্রধান ভূমিকায় অবতীর্ণ হয়েছিলেন।
আবেদন নিবেদনের নীতি কংগ্রেসের এই শিক্ষিত মধ্যবিত্ত সম্প্রদায়কে সন্তুষ্ট করতে পারেনি। কংগ্রেসের কার্যকলাপে তারা বিরক্ত বোধ করেন এবং জনসাধারণকে যোগাযোগ করে এক সংগ্রামী জাতীয়তাবাদী আন্দোলন গড়ে তোলার ব্যবস্থা করেন। এই আন্দোলনকে পরিপুষ্ট করার জন্য বাংলার বিপিনচন্দ্র পাল তার নিউ ইন্ডিয়া পত্রিকা মারফত জাতীয়তাবাদ প্রচার করেন। অপরদিকে 1903 খ্রিস্টাব্দে সতীশচন্দ্র মুখোপাধ্যায় ডন সোসাইটির মাধ্যমে সংগ্রামী আন্দোলনের বীজ বপন করেন। 1897 খ্রিস্টাব্দে অমরাবতীতে কংগ্রেসের যে অধিবেশন অনুষ্ঠিত হয় তা কংগ্রেস রাজনীতির ইতিহাসে নানা দিক থেকে বিশেষ তাৎপর্যপূর্ণ ঘটনা। এই অধিবেশনে কংগ্রেসের আদর্শ ও কর্মধারায় এক গভীর সংঘাত ও সংকটের সৃষ্টি হয়ে যায়, যার পরিণামে এর গতিপথ ও চরিত্র এক নতুন রূপ লাভ করেছিল। এতদিন পর্যন্ত শিক্ষিত ব্যক্তিরা কংগ্রেসের সঙ্গে দেশের জনজীবনের বিশেষ কোনো যোগাযোগ গড়ে তুলতে পারেনি, কিন্তু বিভিন্ন রাজনৈতিক ঘটনার আঘাত ও প্রতিক্রিয়ার ফলে কংগ্রেসকে জনসমাজের মধ্যে নেমে আসতে হলো এবং এক অধিকতর সংগ্রামমুখী ভূমিকা গ্রহণ করতে হলো। ওই বৎসরই ইংরেজ সরকার 3টি প্রতিক্রিয়াশীল রেগুলেশন আইন প্রয়োগ করে বিনা বিচারে যাকে খুশি বন্দী করার ক্ষমতা হাতে নিলেন। 1896 খ্রিস্টাব্দ থেকে 1900 খ্রিস্টাব্দ পর্যন্ত ভারতবর্ষের নানা অঞ্চলে ব্যাপক দুর্ভিক্ষ দেখা দেয়, আর সেই সঙ্গে খরা, প্লেগ, ভূমিকম্প প্রভৃতি দুর্বিপাক যুক্ত হয়। প্লেগ যখন মহামারীর আকার দেখা দেয়, তখন ইংরেজ কর্মচারী ও সৈন্যদল রোগ প্রতিরোধের বদলে দুর্গত জনসাধারণদের উৎপীড়ন শুরু করে। লন্ডন থেকে জননেতা গোখলে এই অমানবিক নীতির বিরুদ্ধে তার প্রতিবাদ জানান। এই পরিস্থিতিতে পুনরায় বাল গঙ্গাধর তিলকের রাজনৈতিক আবির্ভাব কংগ্রেসি রাজনীতিকে প্রভাবিত করে এবং একে একে নতুন পথে চালিত করে। তার নেতৃত্বে এক সংগ্রামী জাতীয়তাবাদের সৃষ্টি হয়, যার বৈপ্লবিক প্রেরণা সশস্ত্র সংগ্রামের বীজ বপন করেছিল। গোখলে ছিলেন ইংরেজ শাসকদের সততা ও ন্যায়নিষ্ঠার বিশ্বাসী, নিয়মতান্ত্রিক ও নরমপন্থী রাজনীতির প্রবক্তা। অপরদিকে তিলক ছিলেন শাসক বিরোধী ও আপোষ বিরোধী সংগ্রামে বিশ্বাসী চরমপন্থী রাজনীতির অগ্রপথিক। অমরাবতী অধিবেশনে দুই বিপরীত মতবাদের সংঘাত বাধে। সুরেন্দ্রনাথ ও তিলকের মিলিত প্রভাব কংগ্রেসি রাজনীতিকে নিয়মতান্ত্রিকতার বন্ধন থেকে অনেকখানি মুক্ত করে এবং সংগ্রামী জাতীয়তাবাদের প্রাধান্য রচনা করে। আজ আসি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।